শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় গণতন্ত্রের গতিময়তা। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে তিনজন সিনিয়র সাংবাদিক রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনাব আব্দুল জলিল ভুইয়া, সাবেক মহাসচিব বিএফইউজে, এবং আমাদের সাথে রয়েছেন নবনির্বাচিত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যদি যুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই আব্দুল ভুইয়া, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় গণতন্ত্রের গতিময়তা। 2020 আমরা পার করে 21-এ যে পা দিলাম, 2020-এ আমরা বলে থাকি যে উহানের যে করোনার বিষ ছড়িয়েছিল সারা বিশ্বময়, নীল করে দিয়েছিল, বিষে আমরা নীল হয়ে গেছিলাম। তাতে করে আমাদের যাপিত জীবনেও অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলোর পাশাপাশি রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে ধারা, সেই জায়গায় কি ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা বা কীরকম দেখছেন, পুরো বিষয়টা যদি একটু মূল্যায়ন করেন। প্রথম ব্যাপারটি করোনা নিয়ে যেটা আপনি প্রশ্নটা তুললেন, এটি তো একটা রাজনীতি। এটা সারা বিশ্বে এটা নিয়ে রাজনীতি হচ্ছে, মানে অর্থনৈতিক রাজনীতি, এটা ব্যবসা বাণিজ্যের নিয়ে রাজনীতিটা হচ্ছে। আপনি নিজেই বললেন যে আমাদের জীবনধারাকে পরিবর্তন করে দিয়েছে, রাজনীতির ক্ষেত্রেও তাই। বাংলাদেশের রাজনীতিতে 2020 সালে, অর্থাৎ গত বছর যা আমরা দেখেছি যে রাজনীতিতে আপনার যদি আমরা গণতন্ত্র বুঝাই, তাহলে পরে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখার জন্য যে ধরনের রাজনৈতিক দল থাকা প্রয়োজন, বাংলাদেশের মধ্যে ধরেন অপোজিশন, বিরোধী দল ওইভাবে রাজনীতিটা করতে পারে নাই অথবা করে নাই। আপনার সরকারি দলও যে রাজনীতিটা ওইভাবে করেছে আমার মনে হয় না। তারা হয়তো রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত ছিল। অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকারি দলের কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, আবার কেউ হয়তো রাজনীতি করার চেষ্টা করেছে। এরকম সময়টাই 2020 সাল গেছে। তা আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে এবছর 2021 সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করে আমরা দেখতে চাই একটা শক্তিশালী বিরোধী দল। আপনার রাজনীতিটাকে যদি গতিশীল করতে চান তাহলে একটি শক্তিশালী বিরোধী দল খুবই প্রয়োজন আপনার। এবং সরকারি দলেরও একটু তাদের লেভেল অফ টলারেন্স, যেটা সহিষ্ণুতা, মানে অন্যের প্রতি যে একটা সহিষ্ণুতা প্রদর্শন করা দরকার, সেটাও তারা দেখাবেন। এইভাবেই গণতন্ত্রটা গতিশীল হতে পারে বলে আমার মনে হয়। তো এখন আমরা কি দেখছি, আপনারা ধরেন যদি আমি এই গতকালকে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাই, তিনি আবার একটা পৌরসভার, নোয়াখালীতে একটি পৌরসভা, বসুরহাট পৌরসভার তিনি চেয়ারম্যান, পৌরসভার মেয়র। তো তিনি তিনি অসুস্থ ছিলেন, বিদেশে চিকিৎসা নিয়েছেন, এসে তিনি হঠাৎ করে তিনি ভাবলেন এখন আমাকে সত্যি কথাটা বলা প্রয়োজন। তো তিনি হঠাৎ করে সত্যি কথা বলতে যে এমন কতগুলি কথার অবতারণা করলেন যে তার দলের সম্পর্কে তিনি যে কথাটা বললেন, তাতে রাজনীতি কিন্তু কিছুটা হলে গতি পেল। কারণ রাজনীতি এটাকে নিয়ে বিভিন্ন দল এবং ইভেন সরকারি দলেও যে আলাপ আলোচনা হচ্ছে, কোনো নেতা সরকারি দলের, ধরেন আওয়ামী লীগের যে যুগ্ম সম্পাদক আছেন মাহবুবুল আলম হানিফ সাহেব, তিনি দেখলাম কুষ্টিয়াতে বলেন এটা তার ব্যক্তিগত মত। এই যে আলোচনাগুলো, যে আলোচনাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ধরেন ইন্টেলেকচুয়াল, মানে বুদ্ধিজীবীদের মতো আলোচনা। বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ এই দুইটা কিন্তু দুই রকম।
এখন আমি আর আমার সাথে আজকে যারা এই টক শোতে এসছেন, আমরা এক ধরনের আলোচনা করব যখন মাঠের রাজনীতি, দেশ পরিচালনা, এই সবগুলি বিষয় কিন্তু অন্যরকম। এখানে আপনার হ্যাঁ এই বক্তব্যগুলো থাকবে, কিন্তু রাজনীতিবিদরা যখন কথা বলবেন সেই কথাটা দায়িত্বশীল হওয়া প্রয়োজন। যদি আমি দায়িত্বহীনের মতো লাগামহীন কথাবার্তা বলি, তাহলে পরে কিন্তু মানুষ আমার সম্পর্কে কি ভাববেন, যে অথবা আমার দল সম্পর্কে কি ভাববেন, অথবা ভাববেন যেমন যিনি বক্তব্যটা দিয়েছেন তিনি সরকারি দলের মানে সেকেন্ড ইন কমান্ড এবং খুবই পাওয়ারফুল একজন নেতা। এখন তার ভাই বলেছেন, এটা এই জন্যই এটা রাজনীতিতে এই কথাটা আরও এগিয়ে এসছে, যে যদি তিনি একজন পৌরসভার মেয়র হতেন অন্য কোনো জায়গার, এরকম কথা কত লোকেই তো বলে। কাজে এটার গুরুত্ব কিন্তু আছে, গুরুত্ব আছে এই জন্য যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই এবং তিনি 2 বার মেয়র ছিলেন আরও আগে, এইবার আবার নমিনেশন পেয়েছেন। নিশ্চয়ই তার পারফরমেন্স ভালো, না হলে পরে একটা লোক 3 বার কি করে নমিনেশন পায়, তাই না? নিশ্চয়ই তার পারফরমেন্স অনেক ভালো, খুবই পপুলার। আমরা এখানে আমরা তো আর জানি না। তো কাজেই আপনার এই যে এই প্রসঙ্গে রাজনীতি গতিশীলতার জন্য কি ধরনের লোকদেরকে রাজনীতিতে, যারা রাজনৈতিক দলের নেতা আছেন তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কাদেরকে নিয়ে রাজনীতিটা করব। রাজনীতিটা যদি আপনি ভালো লোক নিয়ে, সৎ লোক নিয়ে না করেন, তাহলে পরে পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পরিবেশটা ভালো, রাজনীতিকে গতিশীল করার জন্য আমার মনে হয় যে ভালো লোকরা কিভাবে আসতে পারে। যেমন আমি একটা কথা বলেছিলাম আপনার বিভিন্ন টকশোতে আমি বলেছিলাম যে ওই উপজেলার চেয়ারম্যান নির্বাচন যখন শুরু হয়, কারণ অধিকাংশ সরকারি দলের লোকরা জয়ী হতেছিল, তখন আমি বলেছিলাম যে সরকারের এটা সময়, আওয়ামী লীগের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এটা, যেহেতু বিরোধী দল ওইভাবে সক্রিয় না, তারা যদি উপজেলা লেভেলে তারা কিছু সৎ লোক, ভালো লোককে যদি নমিনেশন দেয়, তাহলে পরে তাদের কাছ থেকে জনগণ এমন কোনো লোককে দিলে হবে না যেই লোক যাদেরকে জনগণ ভয় পায়। কোনো কোনো রাজনীতিবিদ কিন্তু আছেন তাদেরকে জনগণ ভয় পায়। আসলে রাজনীতিবিদরা হওয়া উচিত জনগণের বন্ধু, যার কাছে কোনো কথা বলতে পারে না তার নেতা, তার এলাকার নেতা, সাধারণ মানুষ যে বলতে পারবেন, তাহলে পরে রাজনীতিটা গতিশীল হবে এবং একটা শক্তিশালী বিরোধী দল আমি আসছি হলে পরেই রাজনীতি গতি পাবে। জনাব ইলিয়াস খান যে কথা বলছিলেন, একটা শক্তিশালী বিরোধী দল, বিরোধী দলের কার্যকর ভূমিকা, আমরা সবসময় বলি সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল ছায়া সরকারের ভূমিকা পালন করে, সেই জায়গায় বর্তমান বাস্তবতা কি দেখছেন? বাস্তবতা জলিল ভাই অনেক কথা বলেছেন। আমি একটু আপনার টপিক্সটা নিয়ে আমি একটু বলতে চাই যে আপনি যে টপিক্সটা দিয়েছেন রাজনীতির গতি, গণতন্ত্রের গতিময়তা, গণতন্ত্র যে দেশে নেই। যেমন উনি বলেছেন যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক তার ভাই 3 বার কিভাবে নমিনেশন পেল, এটি একটি বড় প্রশ্ন। মানে সেই দায় কি বিরোধী দলেরও নেই? নিশ্চয়ই বিরোধী দল আছে, আমি সেই কথাটি বলছি। কাম টু দ্য পয়েন্ট। তো বাংলাদেশে এখন হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগে সব জায়গায় দেখবেন যে নমিনেশন পাওয়াটাই হচ্ছে মূল বিষয়, জনগণ কিন্তু মূল বিষয় না। আমরা ছেলেবেলা কি দেখতাম, যারা রাজনীতি করতেন তারা জনগণের মন জয় করার জন্য এই জমিতে নেমে যেতেন, গাছে উঠতেন, এক বাড়িতে দাওয়াত নাই দাওয়াত খেতে চলে যেতেন। এখন কিন্তু এইসব কোনো কালচার নেই, কারোর সাথে জনগণের সাথে কোনো সম্পর্কের দরকার নেই। আওয়ামী লীগের নমিনেশন পাওয়া মানেই সে জেতা এরকম ধরে নেয়। এবং বলা হয়ে থাকে যে বিশেষ করে 2014 সালের পরে যে স্থানীয় সরকার থেকে শুরু করে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। গণতন্ত্রের অন্যতম যে স্তম্ভ ভোট, গণতন্ত্রের যে মূল বিষয় যেটা ভোট, জনগণের ম্যান্ডেট দিতে হবে, সেটি তো কোথাও নাই। আজকে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, জলিল ভাই আগেই বলে দিয়েছেন, আজকে পুরো চিত্রটা আছে। আপনি একটি দেশের একটা বহুল প্রচারিত দৈনিকে ইন্টারভিউটা কিন্তু এসেছে ওই মির্জা কাদের সাহেব ইন্টারভিউতে বাংলাদেশের গণতন্ত্রের যে কী অবস্থা, বাংলাদেশের যে এখন কী অবস্থা, এটি কিন্তু, এবং উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো লোক সিট পাবে না। সংসদীয় এলাকা বা ওনার আশপাশের এলাকায় সিট পাবে বৃহত্তর নোয়াখালীতে।
তো এটি কিন্তু আসলে বাংলাদেশের প্রকৃত চিত্র। আসলে মানুষ কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করতে পারছে। আমাদের কিন্তু মনে রাখতে হবে ভোটাধিকারের জন্য কিন্তু আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেটি কিন্তু ভোটাধিকার কেন্দ্র করে হয়েছিল। কীভাবে? বঙ্গবন্ধুকে বাঙালি জাতি ম্যান্ডেট দিয়েছিল। তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তানি সামরিক জানতে সেটা মানেনি, যে কারণে বাংলাদেশের মানুষ বাঙালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এবং এখন কিন্তু একই অবস্থা। যে দুই দলের যে প্রসঙ্গটি আসলো, আপনি নিশ্চয়ই জলিল নিশ্চয়ই জানা আছে যে 1973 সালে যে নির্বাচন এসেছিল, তখন আমি একটা প্রফেসর আব্দুর রাজ্জাকের একটা বই পড়েছি। তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে যাতে একটা শক্তিশালী বিরোধী দল থাকে সেই চেষ্টা আপনি করুন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে সেখানে দাউদকান্দি থেকে হেলিকপ্টার ব্যালট বাক্সে নিয়ে খন্দকার মোস্তাককে জেতানো হয়েছে, তার প্রতিপক্ষকে হারানো হয়েছে। আমার বাড়ি বরিশালের উজিরপুর, সেখানে কিন্তু মেজর জলিল সাহেব প্রার্থী ছিলেন। আমাদের অল্প একটু মনে আছে, আমার বড় ভাইরা জাসদের রাজনীতি করতেন অনেকে, দেখেছি যে তখন কিন্তু ছিল কি যে টিনের চুঙ্গায় মানুষ করতো, ক্যাম্পেইন করতো। সেখানে মেজর জলিল সাহেব জিতেছে আমরা শুনেছি, ছোট থাকতে একদম বিপুল ভোটে জিতেছে শুনেছি। কিন্তু পরদিন ঘোষণা করা হলো কি তিনি জিততে পারেননি, বলা হয়েছিল। তো সেই যে শুরু হয়েছে, এর থেকে কিন্তু আমরা উদ্ধার পাইনি। আর দ্বিদলীয় যে গণতান্ত্রিক কথা বল, 91-এর পরে কিন্তু আমরা একটি দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছিলাম, যে একবার এসছে আওয়ামী লীগ, একবার এসছে বিএনপি, আবার এসছে বিএনপি, আবার এসছে আওয়ামী লীগ। কিন্তু সেটি তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে গায়ের জোরে সেটি শেষ করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ পেরেকটি মারা হয়েছে 2018 সালে সর্বশেষ নির্বাচনটি হলো, সেটি আমরা জানি, সবাই জানে। হয়তো আমরা দলীয় কারণে অন্য কোনো কারণে নানা কিছু বলেছি, কিন্তু সে নির্বাচনটা যে 42,000 কেন্দ্র নির্বাচনী কেন্দ্র ছিল 42,000, একটি কেন্দ্র ভোট ডাকাতি ছাড়া যায়নি, সব জায়গায় ভোট ডাকাতি হয়েছে। ইভেন বলা হচ্ছে যে বিএনপি কি 7টা না কটা সিট পেয়েছিল, সেগুলো কিন্তু প্ল্যান ছিল, সেখানেও দুর্নীতি হয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশে এখন আছে। এখন দেখুন না, অনেক জায়গায় মারামারি কাটাকাটি শুরু হয়েছে। এই যে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং প্রতীক দেওয়ার পরে মানুষের ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। নৌকা ধানের প্রতীক, রাজনৈতিক দলগুলোকে প্রতীক দেওয়ার কারণে ঘরে ঘরে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে। পুরো রাজনৈতিক সংস্কৃতি যে বাংলাদেশে আগে যে সহনশীলতা ছিল, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, এগুলো সব উবে গেছে। এখন পুরো বিষয়টা হচ্ছে ক্ষমতা আমাকে আঁকড়াতে হবে যে কোনোভাবেই হোক। আপনি দেখবেন যে এখন গ্রামে গেলে দেখবেন সব লোক আওয়ামী লীগ করে, আসলে প্রকৃতপক্ষে কিন্তু আওয়ামী লীগ করেন না। জনাব ইলিয়াস খান, আমি আসবো আপনার কাছে, এবং যেই প্রশ্নটা আসলে করছিলাম যে বিরোধী দল আসলে তাদের ভূমিকা কতটা পালন করতে পারছে, আপনি হয়তো সে বিষয়ে বলবেন। আমাদের সাথে রয়েছেন জনাব আবু সাঈদ খান। জনাব আবু সাঈদ খান, আপনি শুনছিলেন এই যে বলা হচ্ছে গণতন্ত্রের কথা, এবং গণতন্ত্রের কথা যখনই আমরা বলি তখন বিরোধী দলের ভূমিকার কথা চলেই আসে। এবং আপনিও বিভিন্ন সময় বলেছেন যে গণতন্ত্রকে যদি মুক্ত বিহঙ্গের সাথে তুলনা করা হয়, তাহলে একটি পাখির একটি ডানা যদি দুর্বল থাকে, ভাঙা থাকে, তাহলে তো সেই পাখিটি সঠিকভাবে উঠতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? বিরোধী দলের ভূমিকা দরকার আছে, কিন্তু মূল ভূমিকাটা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মূল ভূমিকাটা সরকারকে পালন করতে হবে। মূল রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বটা সরকারকেই নিতে হবে। আপনি যদি মনে করেন যে বিরোধী দল তার নিজের কারণে সে শক্তিশালী হয়ে উঠবে, জায়গাটা চর্চা করবে, হ্যাঁ সেটা করতে পারেই, কিন্তু সেটি শেষ কথা না। মূল কাজটা সরকারকে দিতে হবে। আর একটা হচ্ছে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসা দরকার। আমরা রাস্তার সংস্কার চাই, আমরা রেল লাইনের সংস্কার চাই, নদীর সংস্কার চাই, কিন্তু রাজনীতির সংস্কার চাই না। রাজনীতি যেখানে আছে, যেভাবে এটা একটা জলাবদ্ধতায় পরিণত হয়েছে, এরকম ব্যাপারটা, এখানে রাজনীতি আদর্শ নেই। আদর্শবাদ একসময় রাজনীতি ছিল, ত্যাগের ব্যাপার ছিল। এখন রাজনীতিতে টাকা ঢুকে গেছে, রাজনীতিতে এখানে পেশি ঢুকে গেছে। যার যত অর্থ, যার যত বাড়ি, বড় বাড়ি, তার কাছে নমিনেশন যাবে। নমিনেশন এখানে ক্রয় বিক্রয় হয়, এখানে ভোটও ক্রয় বিক্রয় হয়। আগে ভোট ক্রয় বিক্রয়টা আগেও ছিল, কিন্তু এখন মনোনয়ন ক্রয় বিক্রয় হচ্ছে। তো এখন রাজনীতির দুটো শব্দ নতুন যুক্ত হয়েছে, একটা হচ্ছে মনোনয়ন বাণিজ্য, আর একটা হচ্ছে পদ বাণিজ্য। পদ বাণিজ্য অর্থাৎ পদগুলো, দলের পদগুলো বিক্রি হচ্ছে। তো এখন গণতন্ত্র মানে তো আমরা যদি একটা নির্বাচন গণতন্ত্রের একটা অপরিহার্য অঙ্গ, কিন্তু নির্বাচনই কিন্তু একমাত্র বিষয় না।
এখানে আমরা জাতীয় নির্বাচন অনেক ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক চাই, কিন্তু দলের ভিতরে আমরা গণতন্ত্র চাই না। কোনো দলেই গণতন্ত্র প্র্যাকটিস হয় না। তো দল যখন গণতন্ত্র প্র্যাকটিস করে না, দলের ভিতরে যখন গণতন্ত্র চর্চা হয় না, তখন জাতীয় পর্যায়ে কি করে গণতন্ত্র চর্চা হবে, তার প্রতিফলন কি করে ঘটবে? এখানে যেটা হচ্ছে সেটা হলো যে কিভাবে ক্ষমতায় থাকা যায় এবং কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। এখানে রাজনীতি চর্চা করা, সংসদকে কার্যকর করা, এখানে সরকারি দল এর দায়িত্ব পালন করা, বিরোধী দলের এর আসনে বসা, কেউ এটা চায় না। যারাই ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থেকে চাচ্ছে, যারা বিরোধী দল থাকে তারা সরকারি দলে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, বিরোধী দল থাকাকালীন কোনো ভূমিকা তারা পালন করতে চায় না। এই যে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনটা দরকার, রাজনৈতিক সংস্কৃতির একটা আমূল পরিবর্তন দরকার, এবং গণতন্ত্র একটা কনসেপ্ট, গণতন্ত্র একটা ধারণা, মূল্যবোধ, এই মূল্যবোধটাকে ধারণ করতে হবে, ব্যক্তি পর্যায়ে ধারণ করতে হবে। এবং গণতন্ত্রটা দরকার, এটা রাজনৈতিক দলে দরকার, এটা প্রশাসনে দরকার, অর্থনীতিতে দরকার, ব্যক্তি জীবনে গণতন্ত্র দরকার। এই সংস্কৃতিকে আমরা ধারণ করতে যদি না পারি, আমরা সেই আলোকে যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে হয়তো আমরা যেমন সব সূচকে আমরা হচ্ছে পৃথিবীতে মানে গণতান্ত্রিক সূচকে আমরা এগেলাম না পিছালাম, এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই, পত্রপত্রিকাও এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে হ্যাঁ উন্নয়ন, অন্যান্য জায়গায় উন্নয়ন দরকার, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সামগ্রিক উন্নয়নের জন্য গণতন্ত্রের উন্নয়নও দরকার। তো এই গণতন্ত্রের যদি উন্নয়নটা না ঘটে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন, অন্যান্য উন্নয়নকে ধরে রাখা যাবে না। এই জন্য গণতান্ত্রিক উন্নয়নের এখানে একটা সংস্কার দরকার, এবং গণতান্ত্রিক সূচকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা তো ভালো জায়গায় নাই। তো পৃথিবীতে এর ব্যাপারে তো বিভিন্ন রকম যে মাধ্যম আছে, যারা লেখালেখি করছে, যারা এ ব্যাপারে অ্যানালাইসিস করছে, সেখান থেকে আমরা ওই নিউজগুলোকেও পত্রিকার পাতায় খুব ছোট করে দেই, কিংবা টেলিভিশনে স্কলেও আমরা ওই সব কথাগুলো আনি না, আনার সুযোগও কম। তো এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য গণতন্ত্র, রাজনীতিতে আদর্শবাদ ফিরিয়ে আনা দরকার। রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতিতে যে অর্থায়ন ঘটেছে, অর্থাৎ টাকা ঢুকে গেছে, কালো টাকা ঢুকে গেছে, এ থেকে রাজনীতিকে কলুষ মুক্ত করাটা হচ্ছে সময়ের দাবি। এবং সেই লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য যেমনই করে দরকার গণতান্ত্রিক চেতনায় শানিত সরকারি দল, ক্ষমতাসীন দল, তেমনই দরকার বিরোধী দল। হ্যাঁ, ভারসাম্য দরকার, ভারসাম্য না হলে এককভাবে তো এগোনো যাবে না। এখন যদি আপনি ভারসাম্যের কোথাও যদি বলেন যে সরকার দল শক্তিশালী, আসলে সরকারি দলও শক্তিশালী বলে আমার মনে হয় না, সরকার শক্তিশালী। জনাব আব্দুল জলিল ভাইয়া, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে গণতন্ত্রের গতিময়তার কথা বলছি, ঘুরে ফিরে তো নির্বাচনের বিষয়টি আসছেই, পাশাপাশি আরেকটি বিষয় আসছে যখন বিরোধী দলের দমন পীড়নের কথা আমরা বলছি। কোনো রাজনৈতিক দলগুলোর ভেতর যদি এই ধরনের বিশ্বাস বা চিন্তা বদ্ধমূল হয়ে যায় যে ক্ষমতায় থাকতে না পারলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তখনই তো এই বিষয়গুলো আসলে তৈরি হয়, যেগুলোর কথা আমরা সবসময় বিরোধী দলের কাছেও শুনে আসি। এই জায়গাটার থেকে বের হওয়ার উপায় কি? মানে যে আমি না থাকলে, সেটা যখন যে দলই থাকুক, যে যেন তেন প্রকারে বা যেভাবেই হোক থাকতেই হবে, না হয় বিরোধী দলে গেলেই হয়তো অস্তিত্ব থাকবে না বা সমস্যায় পড়তে হবে, কারণ নিয়মটি তো চড়াই উতরাই পেরিয়েই আসবে, সেই জায়গায় তো উত্থান পতন থাকতেই পারে। না, এই যে রাজনীতিতে যে অচলায়তন, যেটা সাইদ ভাই বললেন যে অচলায়তনটা শুরু হয়েছে, আসলে এইটার একটা ঐতিহাসিক দিক রয়েছে আমাদের দেশের গণতন্ত্রের জন্য। সেটা হচ্ছে যে আপনি দেখেন যখন একটা মানে এটা শুরু হয়েছে আসলে সামরিক শাসকদের মধ্য দিয়া, আপনাকে এটা মানতেই হবে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে আপনার যে সামরিক শাসকদের দ্বারা, ফলে ওই যে হোঁচট খেয়েছে মাঝে মধ্যে। আপনি সে নির্বাচন, যেমন আমাদের জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের ছোট ভাই ইলিয়াস খান যে কথাটা বলল যে হ্যাঁ ধরেন ইয়ে হয়েছে রেফারেন্ডাম, হানা ভোট এটা কি হয়েছে? মানুষ তো ভোট দিতে যায় নাই, কিন্তু ইলেক্টেড হয়ে গেছে। আমি একটা সেন্টারের কথা বলতে পারি, তখন আমি তখন কলেজে পড়ি, তখন আমাদের একটা ভাওয়াল খানবাড়ি সেন্টার আছে এই কেরানীগঞ্জে। তো ওইখানে ভোট আপনার আছে, রেজাল্ট হয়ে গেছে আপনার, হানা ভোটের রেজাল্ট হয়ে গেছে আপনার 5টা পর্যন্ত হওয়ার কথা। ওইখানে 3:30 4টার সময় আপনার
তখন তো রেডিও ছিল মেইন জিনিস, বেতার। বেতার থেকে আপনার ঘোষণা করে দিয়েছে এবং ধরেন ভোট আছে 100, মোর দেন 100 পেয়ে গেছে। এই যে সিচুয়েশনটা, এই যে হানা ভোট অথবা নিয়ন্ত্রিত ভোট, যেটা ভোটটা হয়েছে, এই যে মাঝে মধ্যে হোঁচট খেয়েছে, ধরেন জিয়াউর রহমান সাহেব গেল, এরশাদ সাহেব আসলেন, এরশাদ সাহেব একই, তারপরে আবার মাঝখানে কিছুদিন চললো আপনার, আবার এসে কি ফখরুদ্দিন সাহেবরা এসে আবার একটা জাতির জন্য একটা হলো, তারপরে মানুষ এটা থেকেও পরিত্রাণ পেল। আস্তে 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 আমরা ডেমোক্রেসির দিকে ধাবিত হইতে থাকলাম। এটি হিস্ট্রিকে আমি এই জন্য বলছি যে আপনি চিন্তা করেন যে কখন কখন কি কি হয়েছে। এইটার রাজনীতিতে গণতন্ত্রের গতিটা নষ্ট হয়ে গেছে যখন আপনার রাজনীতি যারা করত তারা রাজনীতিতে না থেকে যখন ব্যবসায়ীরা রাজনীতিতে চলে আসলো, আমলা চলে আসলো, মিলিটারি চলে আসলো, রাজনীতিতে যখন যারা রাজনীতিবিদ তারা রাজনীতিবিদ থাকতে পারলেন না, তারাও ব্যবসায়ী হয়ে গেলেন। এই যে অবস্থা, আমাদের কালচার চেঞ্জ ইন আওয়ার কালচার, মানে এই যে আপনার কালচারের মধ্যে পলিটিক্যাল কালচারে যখন পরিবর্তনটা আসলো, তখন এই গতিময়হীনতা আপনার কিন্তু আসলে শুরু হলো। এই জিনিসকে আপনার এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে আবার আমি যেতে চাই যে এটা আমি শুরু করেছিলাম যে কারা রাজনীতি করবে। সকলেরই রাজনীতি করার অধিকার আছে। সাইদ ভাই যে কথাটা বলেছে, রাজনীতিতে টাকা টাকা একটা ফ্যাক্টর। আপনার রাজনীতিতে নমিনেশন কিনে নিয়ে যাচ্ছে, নমিনেশন দিয়ে ফেলছে, সেই নমিনেশন চেঞ্জ করে টাকার জন্য নিয়ে গেছে। আপনার রাজনীতিবিদ, এরকম উদাহরণ আছে যে রাজনীতিবিদ নমিনেশন পেল না, একজন আমলা এসে নমিনেশন পেয়ে গেল। সারা জীবন সে ছাত্র রাজনীতি করছে, সারা জীবন সে জাতীয় রাজনীতিতে ছিল, কিন্তু সে রাজনীতিটা পেল না। এই যে নমিনেশনটা পেল না, ওইখানে কে পেল? একজন আমলা। এই যে অবস্থাটা আছে রাজনীতিতে, গতিশীল করতে হলে রাজনীতিকে আপনার এই বিষয়গুলোকে দেখা আমার মনে হয় দরকার। এটা রাজনৈতিক দলেরই। সাইদ ভাই আরেকটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। রাজনীতিতে আপনার রাজনৈতিক দলগুলিতে ডেমোক্রেসির কোনো প্র্যাকটিস নাই, আর একজনই হইল দলের সব। ভেরি ইম্পর্টেন্ট হিয়ে, দলের মধ্যে কিন্তু একজন। এটা আমার মনে হয় যেন রাজনীতিবিদরা চাকরি করেন। যেমন আমি একটা অফিসে চাকরি করি, আমার অফিসের বসের কথা আমার শুনতেই হয়, মানি আর না মানি, এটার কোনো আলোচনার ব্যাপার নেই। রাজনীতিতে দলের ভিতরে আলোচনার একটা অবস্থা থাকতে হবে। রাজনীতি গতিশীল করতে হলে এই বিষয়গুলো থাকতে হবে। কিন্তু আমাদের দেশে বিশেষ করে আমাদের যে দুইটা দল আছে যাদেরকে আমরা মেইন করতে চাই, শুধু এটা না, আপনি দেখেন থার্ড পার্টি, এরশাদের পার্টি, এরশাদ নাই, আপনি এটার মধ্যে দেখেন আপনার পার্টিম্যানকে স্যাক করে দিচ্ছে একাই। এটা আলোচনা নাই, কিছু নাই, আপনার আমার ইচ্ছা, উনি থাকতে পারবেন না, এটা তো হতে পারে না। দেশের মানুষ কি, ফলে আপনার হচ্ছে না। আরেকটা যে আমিও মনে করি যে স্থানীয় রাজনীতিতে আপনার আরও বন্ধাত্মটা চলে এসছে, মাস্তানিটা চলে এসছে, দলীয়ভাবে নির্বাচন, এই নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করা প্রয়োজন। আর আরেকটা জিনিস হলো যে এই যে নির্বাচনের প্রক্রিয়াটা আছে, আমি তো বললাম আপনাদের নির্বাচনের প্রক্রিয়াটা নষ্ট হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দল প্রত্যেকটা সময়ে ভূমিকা রেখেছে। এটা বলা যাবে না যে একটা দল খুব ভালো করেছে, কোনো দল হয়তো একটু ভালো করেছে, আরেকটু ভালো করেছে। কিন্তু গণতন্ত্রের জন্য যা দরকার, যেমন আমরা এখন ঠাট্টা করে বলি যে ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প আমার মনে হয় আমাদের কাছে রাজনীতি শিখে ফেলেছে। ফলে তিনিও কিন্তু ওই ধারায় রাজনীতিটা করে হচ্ছে। আজকে দেখলাম যে উনি রাজনীতিতে বস হয়ে গেছেন, একটা পত্রিকা আমি দেখলাম। এই যে আমাদের কালচারটা যেন আমরা পরিবর্তন করি, তা না হলে এই যে মানি রাজনীতি থেকে আপনার শুধু, আমি আবার জনগণকেও এই জায়গাটাতে আমি একটু দায়ী করতে চাই। জনগণ কেন এটাতে অংশগ্রহণ করে? এই যে টাকা নেয়া, টাকা দেয়া, এর মধ্যে জনগণের বিশাল একটা অংশ কিন্তু অংশগ্রহণ করে।
এই জায়গাটাতে আপনার যদি আমরা পরিত্রাণ পেতে যদি এটা গতিশীল করতে চাই, তাহলে এই জিনিসগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। আরেকটা জিনিস হলো, ধরেন আমরা বাক স্বাধীনতার কথা বলি, আমরা মানে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, এগুলো কিন্তু পার্ট অফ ডেমোক্রেসি। আমরা ধরেন এই জায়গাতে সব আলোচনা কিন্তু করলাম, আমাদের কিন্তু বলার অধিকার আছে, কিন্তু আমাদের নেচার, আমরা সাবমিসিভ কিনা, নতজানু কিনা, যে ইয়েস স্যার নো স্যার এইরকম কিনা আমরা, আমাদের সেই নেচারটারও পরিবর্তন প্রয়োজন। যারা রাজনীতি করেন তারা তো রাজনীতিবিদরা তো চাকরি করেন না, কাজেই আপনার এই ইয়েস স্যার জার্নালিজমটাও আমার মনে হয় যে আপনার সাবমিসিভ জার্নালিজম হয়ে গেছে। এতে সরকারের কোনো দায় আছে বলে আমার মনে করি না। এবং সরকারের এটা দায়িত্ব, সরকার এটা কি করবে? আমি ভালোবাসি তোয়াজ করতে, এই যে তোয়াজ করার সাংবাদিকতা, এটাকে বন্ধ করতে হবে, তাহলে পরে গণতন্ত্রটা গতি পাবে। জি, কারণ কথাগুলি বলার তো লোক নাই, কথাগুলি বলতে হবে স্বাধীনভাবে। ইলিয়াস খান, আপনি শুনছিলেন। জলিল ভাই খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন মিস্টার ট্রাম্পের কথা। ট্রাম্প সাহেব তো একটা ভুল করেছেন, যে ওনার যে নির্বাচন কমিশন, এটা বাংলাদেশের মতো বানাতে পারেনি বা আমেরিকান লোকদের ওভাবে করা যায়নি, বাট ট্রাম্প সাহেব করলে আজকেও আমি দেখে আসলাম পত্রিকায়, কোথায় প্রথম আলোতে বোধহয়, তিনি এখনও চাচ্ছেন যে জর্জিয়ায় বোধহয় না, জর্জিয়া তিনি ভোট একটু বাড়ি চেঞ্জ করতে বলতেছে, যে আমাকে এত ভোট দেয় 11,000 না কত, তাহলে ওনার প্রার্থী জিতবে। কিন্তু নির্বাচন কমিশনটা উনি বাংলাদেশের মতো বানাতে পারেনি, যে নির্বাচন কমিশনে এত কেন্দ্রে দুর্নীতি হয়েছে, সবগুলো কেন্দ্রে দুর্নীতি হয়েছে, কিন্তু তারা কোনো প্রমাণ পাচ্ছেন। এবং আমার মনে হয় যে এরকম লজ্জাজনক কথা আমরা কোনোদিন শুনি না। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি নাকি কয় মিনিটে রেজাল্ট দিতে পারে, আমেরিকায় দীর্ঘদিন লাগলো রেজাল্ট দিতে। খুব আনফরচুনেট আসলে এইসব চেয়ারে বসে। কিন্তু তারপরেও আমরা কি সব দায় কমিশনের উপরেই দেব? আমাদের রাজনৈতিক দলগুলো যে তাদের ভূমিকার কথা বলছিলেন, সেই সব জায়গায় যদি একটু বলেন। সেটা তো রাজনৈতিক দলের ভূমিকা নিশ্চয়ই আছে। যে কথাটা বলেছি আমরা, যে প্রথমত প্রতীক দিয়ে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে আপনি দেখুন যে বাংলাদেশে কী অবস্থায় গেছে। আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো 64 জেলার যে যিনি চেয়ারম্যান ভোটে নির্বাচিত হন, সব 64 জনই আওয়ামী লীগের। কারণ কি, আমরা দেখেছি ইউপি চেয়ারম্যান বানিয়েছেন ভোট ডাকাতি করে, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন ভোট ডাকাতি করে, যারা ভোটার আর কি, এরা সব ভোট দিয়েছে, সব লোক আওয়ামী লীগের চেয়ারম্যান হচ্ছে। এটা মানে আইয়ুব খানের যে বেসিক ডেমোক্রেসি ছিল সেরকম হয়ে গেছে। অন্য কোনো পার্টি কোনো আসার সুযোগই পাচ্ছে না। বিরোধী দল রাজনীতি করতে তাদের একটু ন্যূনতম স্পেস থাকতে হবে, বাংলাদেশে কিন্তু নাই। কিন্তু সাংগঠনিক দুর্বলতা কি আছে? সাংগঠনিক দুর্বলতা নেই। একজন কর্মী, আমি ব্যক্তিগতভাবে জানি যে ছাত্রদলে একজন কর্মী আছে যার নামে 194টা মামলা। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক। যেমন বলা হয়ে থাকে যে প্রবাস এবং কারাবাসের যে দোলাচল বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে, সেই জায়গায় সিদ্ধান্তহীনতা হয় অনেক ক্ষেত্রেই। সিদ্ধান্তহীনতা সেই সব কারণেও অনেকে বলে তুষ্টি বোধ করতে চান, বাট সেখানে ঘটনা না। বিএনপির তো হাজার হাজার লক্ষ লাখ লাখ কর্মী আছে, এবং প্রত্যেক কর্মীর বিরুদ্ধে, যে মহাসচিবের বিরুদ্ধে প্রায় 100 মামলা আছে। আমাদের যে সাংবাদিক আছে শওকত মাহমুদ, তার বিরুদ্ধে প্রায় 70-টা মামলা। প্রায় শুনে উনি কোথায় কোর্টে হাজিরা দিতে গিয়েছেন। এবং প্রত্যেকটা নেতা কর্মীর নামে এরকম গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় এরকম মামলা আছে। তো এরকম মামলা হলে তারপরে আরেকটু জানি গুম খুম কত কিছু, ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, সব কিছু মিলিয়ে রাজনীতিতে এমন একটি কি বলা যায় যে খাদে পড়েছে। আমি খুব ভাবতে খুব কষ্ট হচ্ছে, এই খাত থেকে যে আমরা কবে রাজনীতিকে তুলে ধরতে পারবো, আমরা গণতন্ত্র কবে বাংলাদেশে আসবে, আদৌ কবে আসবে, আমরা কিন্তু জানি না। এবং সাম্প্রতিককালে আরেকটা জিনিস দেখুন, সাম্প্রতিককাল দীর্ঘদিন ধরে আগে আমরা শুনতাম 2-1 কোটি টাকার দুর্নীতি, এখন কিন্তু হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। আমি একটা উদাহরণ দিই, এই যে বেসিক ব্যাংক আছে, বেসিক ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধে, বেসিক ব্যাংকটা কিন্তু লাভজনক ব্যাংক ছিল একসময়, ব্যাংকটাকে শেষ করে দেওয়া হয়েছে লোন দিয়ে, টাকা লুটপাট করে। চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থমন্ত্রী সাহেবার বলছে পার্লামেন্টে, তৎকালীন আবুল মাল আব্দুল মুহিত সাহেব, যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো ব্যবস্থা কি দেখেছেন? দেখেননি কিন্তু। এবং কানাডা, অর্থমন্ত্রী বলার পরে যে ব্যবস্থা নেওয়া হয় না, এর ক্ষমতার উৎস কোথায়? আপনি জাস্ট থিঙ্ক। আমি একটু শুনে আসি। জনাব আবু সাইদ খান, ইলিয়াস খান যেরকম বলছিলেন, আসলে এতটাই কি হতাশ হবার জায়গা রয়েছে কিনা, কিংবা আপনার মূল্যায়ন কি?
যে সমস্যাগুলো ইলিয়াস খান কিংবা আব্দুল জলিল ভুঁইয়া যেভাবে চিহ্নিত করেছেন, সমস্যাগুলো সেখানে, এখন সমাধানটা কোন পথে, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আসলে আমরা যে ইলেকট্রাল সিস্টেমটা আছে, এই সিস্টেমে এখানে ইনভেস্ট করা যায়। ধরুন 5 কোটি টাকা ব্যয় করে নমিনেশন কেনা যায়, ভোট করা যায়, কিংবা অস্ত্র খেলা করা যায়, কেননা তার এমপি হওয়ার সুযোগটা রয়ে গেছে। এই যে ইলেকট্রাল সিস্টেমটা যদি এমন করা হতো যে ঠিক আছে, এখানে এলাকা ভিত্তিক যে মনোনয়ন কিংবা এমপি হওয়ার ব্যাপারটাকে চেঞ্জ করে, যেটা পৃথিবীতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে রয়েছে, অনেক জায়গায় আছে, সেটা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। যেমন ধরুন একটা দল, সে তার একটা লিস্ট থাকবে, ধরুন 300 লিস্ট আছে, 300 নাম আছে সিরিয়াল। তো সে যদি ধরেন 25 লক্ষ ভোট পেল, 5 লক্ষ ভোটে যদি একজন হয়, তাহলে তার 1 থেকে 5টা সিট পেয়ে যাবে। তো এখানে তখন থানাতে কিংবা মানে একটা কনস্টিটিউয়েন্সিতে কেউ ইনভেস্ট করবে না, কেন সে যে জিতবে তার কোনো গ্যারান্টি নাই, কেননা এটা তো সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধিত্বটা ঠিক হবে। তো এই পদ্ধতিটা তো আমরা একটা ভাবতে পারি যে আমরা কেবলমাত্র এলাকা ভিত্তিক, যেখানে এলাকাটাকে দখল করে নেওয়া যায়, কবজাগত করা যায়, এই পরিবর্তে আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বটা, এই সিস্টেমটা চালু করতে পারি কিনা, এইটা একটা জিনিস ভেবে দেখা যেতে পারে। 2 নম্বর হচ্ছে, যদি আমরা মনে করি যে তাদের সেখানেও দলীয় আমলাতন্ত্র ডেভেলপ করতে পারে, তাহলে আমরা আমাদের আজকে 300 সিটের জায়গা আমরা একটা সিস্টেম চালু করতে পারি, যে সেটা হলো যে 150 সরাসরি এলাকা থেকে আসবে, 150 সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসবে। তাতে হবে কি, অনেক ছোট ছোট দেশপ্রেমিক দল, তো যদি 5 লক্ষ ভোটে একজনের এমপি হতে পারে, তাহলে তার 5 লক্ষ সারা দেশে ভোট আছে, তো সেখানে দেখা যাবে ছোট্ট একটা দল, সে 5 লক্ষ ভোট পেয়ে একজন এমপি তার প্রতিনিধি যাচ্ছে। তো তখন রাজনীতিতে ভারসাম্যটা ফিরে আসতে পারে। তো এই রাজনীতিতে ভারসাম্যটা ফিরিয়ে আনা দরকার। আর একটা হচ্ছে যে আমরা একটা অনেক সময় ভেবেছিলাম যে দ্বিদলীয় ব্যবস্থাই মানে বোধহয় গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণ। আসলে দ্বিদলীয় ব্যবস্থাটা উদাহরণ না, এখানে একাধিক দলটা থাকাটা গুরুত্বপূর্ণ, যাতে সেখানে একটা ভারসাম্য থাকতে পারে। প্রকৃতিতে যেমন ভারসাম্য দরকার, রাজনীতিতেও একই রকম ভারসাম্য দরকার। এই জন্য আমার যেটা মনে হচ্ছে যে কালো টাকার খেলা, পেশির দাপট, এগুলো বন্ধ করতে হলে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সেই সঙ্গে নির্বাচনী প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, এখানে বিচার ব্যবস্থা, সব জায়গায় তো সংস্কারটা লাগবে, এবং কেবল এককভাবে হবে না, এবং সবকিছুর মালিক হচ্ছে জনগণ। জনগণের মানসিকতা এবং সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে। তবে শুরুটা কোথায় থেকে করা দরকার, আমার কাছে মনে হয় যে আমরা ইলেকট্রাল সিস্টেমটা, অর্থাৎ জনপ্রতিনিধিত্বশীল আইনটার একটা পরিবর্তন করে, একটা সংস্কার করে আমরা নতুন করে ভাবতে পারি। এমনকি শ্রীলঙ্কা, আমাদের পাশে প্রতিবেশী দেশ নেপালও এই জায়গাগুলো নিয়ে ভাবছে। এখানে একটা সিস্টেম যদি না হয়, একটা মিক্সড পদ্ধতি, যেটা জার্মানিতে রয়েছে, এলাকা ভিত্তিক এবং সংখ্যানুপাতিক, দুটের একটা সমন্বয় করে আমরা অগ্রসর হতে পারি। আমার মনে হয় এই ধরনের একটা বড় সংস্কার ছাড়া আমরা যেখানে আটকে গেছি, এখান থেকে বেরোনোটা খুব কঠিন হয়ে পড়বে। অতএব সেখানে একটা আমূল পরিবর্তন আমরা চাই। জনাব আবু সাইদ খান, এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বা বাইরের অন্যান্য দেশেও যখন সুশীল সমাজের ভূমিকার কথা আমরা বলি, সুশীল সমাজ কোনো বিষয়ে কথা বললে সেই বিষয়টিও গ্রহণ করার বিষয় থাকে, কিন্তু এখানে যেই সুশীল সমাজ বাংলাদেশের প্রেক্ষাপটে গড়ে উঠেছে, সেই জায়গাতেও তো এক ধরনের বিভাজন যেহেতু রয়েছে, সুতরাং সবাই হয়তো তার পক্ষে না গেলে সেই কথাটি তখনই তাদের বিরুদ্ধেও নানা রকম অভিযোগ উঠে আসে। সেই জায়গাটি কিভাবে দেখছেন? এখানে সুশীল সমাজ বলুন আর নাগরিক সমাজ বলুন, নাগরিক সমাজের অবস্থা খুব দুর্বল। নাগরিক সমাজও এখানে বিভক্ত হয়ে পড়েছে, আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে, এবং তারাও দলবাজি করছে, তারা পথ হারিয়েছে। তারপরেও যারা বিবেকের দংশনের কথা বলে, তখন যখন যে দলের সরকারের পক্ষে গেলে বিরোধী দল তাদেরকে গালি দেয়, বিরোধী দলের পক্ষে গেলে সরকারি দল তাদেরকে গালি দেয়, কিংবা ঘুরে বলি আওয়ামী লীগের পক্ষে গেলে তো বিএনপি, মানে আওয়ামী লীগের পক্ষে গেলে সেখানে বিএনপি গালি দেয় যে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, আর বিএনপির পক্ষে গেলে কিংবা বিরোধী দলের পক্ষে গেলে আওয়ামী লীগ গালি দেয় যে বিএনপির দালাল হয়ে গেছে। যেমন এই অতি সম্প্রতি 42 জন বিশিষ্ট ব্যক্তিকে সেখানে, যার ভিতর বিএনপির সঙ্গে কোনো কারোর সংস্রব আছে বলে মনে হয় না, বরং আওয়ামী লীগের সঙ্গে অনেকেরই সখ্য আছে, তো তাদেরকে বিএনপির দালাল বানিয়ে দিয়েছেন। সেই 42 জনের মধ্যে আপনিও একজন। জি, সেই 42 জনের মধ্যে আপনিও একজন। সাইদ ভাই কোন দিকে? জি হ্যাঁ, এখন বলেন যে
তাহলে হলো কি যে আমাদেরকে দেশে থাকতে হলে হয় বিএনপির দালাল হইতে হবে অথবা আওয়ামী লীগের দালাল হতে হবে। আমি স্বাধীন চিন্তার মানুষের এখানে থাকবার জায়গাটা খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু দেশে গণতান্ত্রিক এবং মানবাধিকারকে সমন্বয় রাখতে হলে স্বাধীন চিন্তার মানুষ দরকার। জনাব আব্দুল জলিল ভাইয়া, সার্বিকভাবে সুশীল সমাজের বিষয়টিও এসেছে এবং জনগণই সকল ক্ষমতার উৎস আমরা বলে থাকি, যে সেই জনগণকে আসলে কতটা সম্পৃক্ত করা যাচ্ছে। জনাব ইলিয়াস খান এর আগে বলছিলেন যে জনগণের তোয়াক্কাই করা হচ্ছে না, কীভাবে দেখছেন? না, আমি সাইদ ভাই যে কথাটি বলেছে যে সুশীল সমাজ বা নাগরিক সমাজ, নাগরিক সমাজ, যে আপনার যে 42 জনের কথা বলা হয়েছে, এখানে আসলে মানে সব দলের দিকেই লিঙ্ক আছে এরকম নাগরিকও আছে। আবার অনেকে আছেন যারা ইয়েস সত্যি কথা বলেন কোনো দিকে চিন্তা করেন না, এটা করেন। তো বাংলাদেশে নাগরিক সমাজও বিভক্ত। আমি মনে করি সাইদ ভাই যে কথাটি বলছে যে কেউ যদি কোনো কথা বলে, এটা আওয়ামী লীগ কি ভাবলো বা বিএনপিকে ভাবলো ওইদিকে আমার চিন্তা করার দরকার নাই, আমি কথাটা সত্যি বলেছি কিনা। এটি হলো সবচেয়ে বড় আমাদের সিভিল সোসাইটির বা নাগরিক সমাজের সবচেয়ে দুর্বল দিক হলো যে তাদের কেন সমালোচনা করা হলো। আপনি যে সমালোচনাটা করলেন, আপনার কেউ সমালোচনা করবে না, আপনার এই বক্তব্যের বিপক্ষে তো বক্তব্য থাকতে পারে। কাজেই মানে নাগরিক সমাজকে সেটা চিন্তা করতে হবে, চিন্তা করে তাদের বক্তব্যটা তারা দিয়ে যাবেন, মানুষ জাজ করবে যে এটা ঠিক হলো কি ঠিক হলো না। তারপরে রাজনৈতিক দলগুলো এই জায়গা থেকে কিছুটা শিখতে পারে কিনা। আমাদের রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আমাদের মাইন্ডসেট যতদিন আমরা মানে চেঞ্জ করতে না পারবো, ততদিন আপনার এই রাজনীতির এই যে আমরা যত আলোচনাই করি না কেন, রাজনীতিবিদদের এক সময় ছিল, দেখেন আপনি পাকিস্তান, আমরাও একটা পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, মুসলিম লীগ ইয়ে ছিল, সেই সময় থেকে আপনি দেখেন তারা রাজনীতিতে কিছু ইনকাম করতে পারে, এটা ছিল না। আজকে যে জিনিসটা রাজনীতি হলো একটা বিজনেস উইদাউট এনি ক্যাপিটাল। আমার সোর্স অফ ইনকাম, আমার মাই লিভিং কামস ফ্রম দ্য পলিটিক্স। আগে এগুলো ছিল না। আমার বাবা সারা জীবন মাস্টারি করছে, আমার বাবা আমার দাদার একমাত্র ছেলে, আমি খুব এটা গৌরবের সাথে বলি, এবং তার অনেক জমি জমা ছিল। তো আপনার এই ধরনের লোকরা রাজনীতি আগে ছিল, মুসলিম লীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ তো পরে হয়েছে। আপনি এই যে আমাদের কালচার থেকে আমরা সরে আসলাম যে পলিটিক্স ইজ এ সার্ভিস, আমরা সার্ভিসের মধ্যে কিন্তু নাই, ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা যেহেতু এসে গেছে, কাজেই আপনার রাজনীতিতে গতি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অথবা জাসদ করেন, বাসদ করেন, কিছু যায় আসে না। আপনারটা আপনি বলবেন জনগণ গ্রহণ করে কিনা। আর ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা এই দেশে লালন পালন করি, ওই গণতন্ত্রটাকে চর্চায় আমরা করি, কাগজপত্র করি, বাস্তবিক কতটা করি, তাই না? যাই হোক, আমি তো রাজনীতিবিদরা এই জায়গাটাতে ফিরে আসে যে আমি তো ইতিহাসটা বললাম কিভাবে আমরা আসলাম, সেই ধরেন ৭২ সাল থেকে টিল টুডে আমরা কি ধরনের রাজনীতিগুলি উত্তরাধিকার সূত্রে পেলাম, আমরা কি ধরনের রাজনীতিটা পেলাম, এই যে কি ধরনের রাজনীতি পেলাম এবং কি ধরনের রাজনীতিটা আমাদের উপরে ইম্পোজ করা হলো। একটা হলো আমরা গ্রহণ করলাম, চর্চা করলাম, এটা এক জিনিস, কিন্তু যখন নাকি আমাদের উপরে ইম্পোজ করা হয় বিভিন্ন নামে আপনার সামরিক শাসকরা এসে তো বিসমিল্লাহ বলে শুরু করে দেয়, তাদের যে সৎ শাসক আর নাই। এট দ্য এন্ড অফ দ্য ডে ডেমোক্রেসি ইজ ফিনিশড, সব কিছু, কোনো কালচারই নেই। যাই হোক, সেটা একটা কথা যেমন আছে। আরেকটি হলো আপনার যে আমরা দুর্নীতি প্রত্যেকটা সরকারের সময় হয়েছে, কোন সরকারের সময় হয় নাই দুর্নীতি? আপনার এই যে আওয়ামী লীগ বা অনেকেতেই হাওয়া ব্যবহারের কথা বলে, দুর্নীতির আখড়া আপনার এখনো আছে দুর্নীতি। এই যে বেসিক ব্যাংকের কথা বলল, আপনার ওই ন্যাশনাল ব্যাংকের দুর্নীতির কথা আছে, আপনার আরও ব্যাংকের মধ্যে দেখবেন
আরেকজন আছে কি সাম সাহা, পিকে সাহা, পিকে হালদার। পিকে হালদার, এই যে জিনিসগুলো আছে এগুলো তো আছে। এগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? সরকার কোনো অ্যাকশন, আমি তো দেখি সরকার কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। এটাও ঠিক না যে সরকার কোনো ব্যবস্থা, নিজ দলের নেতাকর্মীর বিরুদ্ধেও অনেক ব্যবস্থা এখনো গ্রহণ পর্যন্ত করছে। জেলে, হলমার্কের মালিকরা এখনো পর্যন্ত জেলে, আপনার ওই ডেস্টিনির মালিকরা এখনো পর্যন্ত জেলে। আপনার ব্যবস্থা কিন্তু হচ্ছে, আর সব জায়গায় হয়তো পারছে না অথবা সময় নিচ্ছে, কিন্তু হচ্ছে। কিন্তু এটা বলা ঠিক হবে না সুইপিং যে হচ্ছে না, হচ্ছে। এবং তারা কিন্তু দুর্নীতিবাজদের আইডেন্টিফাই করছে। আপনার যেমন বেসিক ব্যাংকের যে বাচ্চু আছে, বাচ্চু সামাজিকভাবে প্রতিষ্ঠিত একজন মানুষ, তার ছেলে মেয়েরা আছে না, এত টাকার মালিক, এত বড় ব্যাংকার, তার নামে দুর্নীতির অভিযোগ। আমরা টক শোতে বলতেছি সে একটা চোর, সে একটা দুর্নীতিবাজ। না, একজন অভিযুক্ত হলেই কি আমরা এটা বলতে পারবো কিনা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না? না, সেটা তো আদালতের ব্যাপার, কিন্তু মানুষ তো বলছে, মানে সেটিও আমরা লাইভের পর্যায়ে পড়ে যাই কিনা, কিংবা না না আমরা বলছি না, আপনার সামাজিকভাবে মানুষ বলছে, মানুষ বলছে কিনা এ কথা বলছে। তাকে ডিফেন্ড করার তো কেউ নেই এখানে। শিকদার গ্রুপের 2 ছেলে চলে গেল, তাই না, রাতের অন্ধকারে চলে গেল। এই যে জিনিসগুলো আছে এগুলো মানুষ কিন্তু আলোচনা করছে। কাজেই আপনি এটাকে কোনোভাবে যে আলোচনাগুলো মানুষ করছে, এবং মানে আপনি বলছেন পারসেপশন যেটি দুদক আপনার বিভিন্ন যতটুকু তার সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু তারা অনেকগুলো কাজ করে চলেছে। এটাও আমাদের প্রশংসা করতে। পুলিশে যেমন দুর্নীতি আছে, আর পুলিশের অনেক ভালো কাজও আছে। আসুন না আমরা পজিটিভ কাজগুলিকেও প্রশংসা করি, তাহলে পরে আপনার আমরা দুর্নীতি, রাজনীতিতে দুর্নীতি, এইটাই রাজনীতির সবচেয়ে বড় শত্রু, দুর্নীতিটা। কারণ টাকা, টাকা যেখানে দুর্নীতি হবেই। রাজনীতি, আমি বললাম আপনাকে, পলিটিক্স ইজ এ বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট। কোনো ইনভেস্টমেন্ট নাই, কিছু নাই। আমি রাজনীতি করলাম, রাজনীতি করে দেখলাম যে আমি অমুক তমুক করে টোরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। একটা হলো পরিশ্রম করে, ব্যবসা করে আপনি যদি প্রতিষ্ঠিত হন, সেটা কিন্তু পজিটিভ। আর রাজনীতি সেই নজিরও আছে, হ্যাঁ, এখনো যে একেবারে ঢালাওভাবেও সেই মন্তব্য করার সুযোগ নেই, সেই নজিরও তো আছে। কিন্তু মানুষ, রাজনীতিবিদদের, তারাই তো আমাদের নেতা। আমি সমালোচনা তারই করব। আমি একজন ব্যবসায়ীর কিন্তু সমালোচনা করতে পারি না। অমুক গ্রুপের ব্যবসায়ী আছে, তারা দুর্নীতি করলে আমরা তো লিখতে পারি অমুকখানে দুর্নীতি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না মানুষকে টাচ করে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না, লিখতে পারছি না। কিন্তু রাজনীতিবিদদের ফর নাথিং আমরা কিন্তু সমালোচনা করতে পারি। খালেদা জিয়ার যে কোনো সমালোচনা আমরা করতে পারি, শেখ হাসিনার সমালোচনা আমরা প্রতিনিয়ত করছি। কারণ রাজনীতিবিদরাই সমাজটাকে চালায়, রাজনীতি ছাড়া দেশ চলে না। কিন্তু সেই রাজনীতিটা যদি ভালো না হয়, দুর্নীতি পরায়ণ রাজনীতি দিয়ে দেশ চললে কিন্তু দেশটা ঠিক মতো চলে না। আমাদের দেশের সাধারণ মানুষের নৈতিকতাটা দুর্বল হয়ে যায়, তারা নৈতিকভাবে গড়ে ওঠে। কারণ সামনে যদি আমি দেখি, ধরেন আমরা ছোট সময়ে, পাকিস্তানের সময়ের কথা আমি বলি, যে আমরা যখন আমাদের ইন্সপেক্টর এসে জিজ্ঞেস করেছে, আমরা বলছি মোহাম্মদ আলী জিন্নার মতো হব, তারপরে আসলো বঙ্গবন্ধুর মতো হব। এই যে আমরা বলার লোকগুলি কোথায়, আমার অমুকের মতো হব, ছেলে মেয়েদের সামনে এই জিনিসগুলো থাকতে হবে। যদি ছেলে মেয়েদের সামনে এই ধরনের রাজনীতিবিদ না থাকে, তাহলে পরে কিন্তু একটা গতিশীল রাজনীতি বলেন, গতিশীল সমাজ বলেন, এই যে অচলায়তন ইন পলিটিক্স, এই অচলায়তনটা দূর হতে পারে। সব জায়গায় স্বচ্ছতাটা থাকতে হবে। আর বিরোধী দল, আমি যেটা শুরু করেছিলাম, বিরোধী দল আপনার শক্তিশালী হতে পারছে না, বিভিন্ন কারণে হতে পারছে না। কারণ তারাও একসময় টাকা কামিয়েছে। আপনার ধরেন 300 কনস্টিটুয়েন্সি আপনার আছে, 300 কনস্টিটুয়েন্সি আন্দোলনের যদি, যেমন ইলিয়াস বলল বিএনপি লক্ষ লক্ষ কর্মী আছে, মামলা হবেই তো। আপনি রাজনীতি করবেন, মামলা হবে না? আপনি 300, ঠিক আছে 300 জায়গায় আপনার ডেমনস্ট্রেশন হলো না, 200 জায়গায় তো হইতে পারে। বাংলাদেশে অত পুলিশ নাই যে টেকনাফে গিয়েও করবে, আর মিরপুরে এসেও করবে। এত শক্তিশালী পুলিশ বাংলাদেশে নাই। কাজেই আপনার যে সদিচ্ছা, আজকে খালেদা জিয়া তো ভার্চুয়ালি ইন জেল,
খালেদা জিয়ার মুক্তির জন্য কি করে বিএনপি? ওই যে আমরা যেমন টক শো করতেছি, ওই বিএনপি অফিস থেকে তারা টক শোর মতো একটা বিবৃতি দিচ্ছে। ওটা শুনে আসি। জনাব ইলিয়াস খান, এই বিষয়টি যদি বলেন। জয়েল ভাই খুব ভালো কথা বলেছেন এতক্ষণ দুর্নীতির বিষয়ে। দুর্নীতি কোন পর্যায়ে গেছে এবং এত কি বলে মুক্ত কচ্ছ যে কোনো ভয় নেই। দেখবেন যে বাঁশ দিচ্ছে রডের বদলে বিভিন্ন জায়গায় রাস্তায় দিচ্ছে, স্কুলে বাচ্চারা যেখানে পড়বে সেখানে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো শাস্তির খবর কিন্তু আমরা জানি না। এগুলো শুধু রিপোর্ট দেখি, পরে যে এদের কী হয় আমরা কিন্তু জানি না। আমরা কি দেখলাম শেয়ার বাজারে 14 সালে যে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছিল আমাদের কিন্তু মনে আছে। খন্দকার ইব্রাহিম খালেদা দিয়ে তদন্ত কমিটি করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি। যেমন আজকে একটা রিপোর্ট দেখলাম যে ভারতে $2 পাবে করোনা ভ্যাকসিন, আমাদের $5.25, এবং সেখানে মধ্যস্বত্বভোগী আছে। কারা মধ্যস্বত্বভোগী সেটা মানুষ জানে এখন। এই অবস্থায় চলছে। জাফরুল্লাহ সাহেব একা বলছে, আর কেউ কিন্তু বলেনি। জাফর সাহেব তো কনসার্ন লোক, Concern, জানেন কিন্তু, তাই না? সে আবার এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম জি, পলিটিক্স, তাই না? কিন্তু আজকে কিন্তু ওই যে ভারতের যে স্বাস্থ্যমন্ত্রী আছে, জি, স্বাস্থ্য সচিব আছে, তিনি কি বলছে? ঠিক আছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে ইটস টু আর্লি টু সে। ইট ইজ টু আর্লি টু সে। যেটা সবচেয়ে জলিল ভাই যে প্রসঙ্গটি তুলেছেন, রাজনীতিকে আগে স্বচ্ছ করতে হবে, নাহলে পুরো দেশ, যেমন এখন সরকারি কর্মচারীরা রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেন, বিভিন্ন জায়গায় আপনি ফলো করবেন না, সেটি তো আছে, কিন্তু জলিবে কিন্তু একটি কথা বলেছেন যে বিরোধী দলের কথা যখনই আসে তখন যেই আন্দোলনের কথা বলা হয়, যে দমন পীড়নের কথা বলা হয়, সেই জায়গায় জনসম্পৃক্ততা কতটা করতে পারছে আন্দোলনগুলোর ক্ষেত্রে, কিংবা কতটা কর্মীকে উজ্জীবিত করতে পারছে, তাতে করে কি আপনার কাছে মনে হচ্ছে কিনা যে সরকারের পক্ষ থেকে যদি আমরা ধরেও নেই যে যেই বাধা আছে তা মোকাবেলা করার জন্য তারা কতটা প্রস্তুত, কিংবা সেই কৌশলগুলো কতটা তারা মানে মোকাবেলা করতে পারছে? না, রাজনৈতিক প্যাটার্ন তো আমাদের এখানে চেঞ্জ হয়। দেখুন গতবার যে ইলেকশন হলো, 18 জন প্রার্থীকে এমনভাবে টর্চার করা হয়েছে, তাদেরকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করতে হয়েছে বা হেলিকপ্টারে করে আনতে হয়েছে। এই একটা উদাহরণ দিলাম। এটা তো গ্রামগঞ্জে সব জায়গায় এই টর্চারগুলো হচ্ছে। সাধারণ মানুষ শুধু আন্দোলনের স্পেস পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। আগে যেরকম সুযোগ ছিল, যেমন ধরুন আমি বলি যে আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এরশাদ সাহেব ক্ষমতা ছিল, আমরা আন্দোলন করেছি, তখন রাজনীতি করার ন্যূনতম স্পেস ছিল। এখন কিন্তু নাই, চর দখলের মধ্যে ইউনিভার্সিটি দখল করে রাখা হচ্ছে। যখন যে দল ক্ষমতা থাকছে সেই দল ইউনিভার্সিটি দখল করে রাখতেছে। এখন অনেক, আমরা কিন্তু ভিতরের চিত্র অনেকে জানি না, অনেক ছেলে মেয়ে কিন্তু পরীক্ষাও দিতে পারে না রাজনীতি করার কারণে। এই অবস্থা বাংলাদেশ চলছে। আগে কি দেখছি আমরা যে ইভেন খুব কষ্ট হয় এগুলো বলতে, যে স্বৈরাচারী সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিক্ষক নিয়োগে একটা ন্যূনতম স্বচ্ছতা ছিল, একজন যোগ্য ব্যক্তিকে বসানোর চেষ্টা করা হতো। এখন পলিটিক্যাল কনসিডারেশনে এমন সব ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হচ্ছে, খুব দুর্ভাগ্যজনক। আপনারা তো দেখেন যে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 52টি না কটে বিশ্ববিদ্যালয় আছে, অধিকাংশ ভিসির নামে দুর্নীতির অভিযোগে যেটা যায় বলেন। এই যে 42 জন নাগরিকের কথা বললেন, 42 জন নাগরিক কিন্তু স্পেসিফিক নির্বাচন কমিশনের দুর্নীতির কথা বলেছেন, তারা ট্রেনিংয়ের নামে কত কি টাকা মেরেছেন। এটি কিন্তু বাংলাদেশে কোনো দিন হয় না। আগে অনেক নির্বাচন কমিশন নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু এ ধরনের অভিযোগ কিন্তু আমরা কোনোদিন শুনিনি। এই অবস্থায় আজ বাংলাদেশ চলে। নির্বাচন কমিশনার কথা বলে দলীয় কর্মীর মতো, এসপি সাহেব ডিসি সাহেব কথা বলে দলীয় কর্মীর মতো, এটা শিক্ষকরা কথা বলেন দলীয় কর্মীর মতো। এটা আসলে ওই যে সব কথার শেষ কথা যে রাজনীতির স্বচ্ছতা হারিয়ে গেছে, এই খাদে যে পড়ে গেছে, এটা যে আমরা কবে তুলতে পারবো? ইচ্ছে করলেও, ইভেন দুই দল যদি একমত হয়ে যে দলগুলো আছে ইচ্ছে করে যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো এবং খুব ভালো একটা গণতন্ত্র দিব, কিন্তু যে ধস নেমেছে, যে ক্ষয় হয়েছে, সেটি থেকে যে আমরা কবে উদ্ধার পাবো, এটি ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আপনি শুনছিলেন উত্তরণের পথের কথা বলছিলেন, আপনি সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন। অর্থনীতিতে দুর্নীতি আছে, প্রশাসনে দুর্নীতি আছে, ব্যবসায় দুর্নীতি আছে, কিন্তু এই দুর্নীতি মুক্ত করার দায়িত্বটা কার? এর নেতৃত্ব দিতে হবে রাজনীতিকে। অতএব আগে রাজনীতির দুর্নীতি এটা বন্ধ হওয়া দরকার, এবং এখানে রাজনীতিকে পরিশুদ্ধ হওয়া দরকার। রাজনীতি ঠিক না হলে আপনার অর্থনৈতিক দুর্নীতি দূর হবে না, প্রশাসনের দুর্নীতি দূর হবে না, ভ্যাকসিন কেনার কেলেঙ্কারিও দূর হবে না, কোনো কিছুই দূর হবে না যদি না রাজনীতি ঠিক হয়। অতএব সেই রাজনীতিটা ঠিক
করাটা দরকার, এবং সেখানে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার দরকার। আমি যেটা বলছিলাম আগে, যে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়ে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো, তা না হলে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। এই জায়গাটা দরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, এগুলা দরকার। নির্বাচন কমিশনের বিষয়টা তো আর মানে ধামা চাপা দেওয়ার কোনো সুযোগ নেই, সেগুলো সব ওপেন সিক্রেট, এবং সবাই আমরা জানি, দেশের সমস্ত মানুষ কোথায় কি ঘটছে সবই জানে। আজকের দুনিয়ায় এই মুক্ত তথ্য প্রবাহের যুগে কোনো কিছু গোপন নেই। এখানে কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে, এখানে সচিব কি বললেন, মন্ত্রী কি বললেন, এগুলো বিবেচ্য না। তার বাইরেও একজন সাধারণ মানুষ, তার কাছে সঠিক তথ্য রয়ে গেছে। অতএব সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হলে এখন আমার মনে হয় যে রাজনীতিতে একটা সংস্কার দরকার। সংস্কার মানে তো একটা গালি হয়ে গেছে, মানে ওইটা ১/১১ গভর্নমেন্টের পর থেকে সংস্কার শব্দটা গালি, কিন্তু সেই অর্থে না, সেই গালি অর্থে না, কার্যতই কিংবা বিরাজনীতিকরণ করার অর্থে নয়, রাজনীতিকে পরিশুদ্ধ করাটা দরকার। সেই লক্ষ্য নিয়ে আমার মনে হয় সংস্কারের কথাটা ভাবতে হবে। এবং গণতান্ত্রিক মূল্যবোধটা তো গণতন্ত্র সব জায়গায় দরকার, আমি আগেও বলেছি যে এটা, কিন্তু এখন আমাদের সামনে যেটা আছে সেটা হলো একটা ভোটের ব্যবস্থা, ভালো ভোটের ব্যবস্থা, এবং এখানে একটা কার্যকর সংসদ গড়া। এই কাজগুলো আমাদের দরকার। এবং আমরা তো যদি মনে করি যে হ্যাঁ গণতন্ত্র আছে, আমরা সব কথা বলতে পারি, আসলে সব কথা বলতে পারি না, আসলে সব কথা লিখতে পারি না। এখানে একটা ভয়ের সংস্কৃতি আছে, এখানে সাংবাদিকরাও সব কথা আমরা বলতে পারি না। যদি না বললে সেখানে মানে সত্য কথা বললে তো বারবার কাজলের মতো জেলে পচতে হয় এবং ঠিকানা হারিয়ে যায়। এইগুলো তো রয়ে গেছে, কিন্তু বলে ফেললেন। হ্যাঁ না, এই জায়গাগুলো তো আছে, বলতে পারি না বলে কিন্তু সব বলে ফেললেন। তারপরে আমরা তো বলতে হবে, সেই জায়গাটা সাংবাদিকদেরও দায়িত্ব আছে, জনগণের দায়িত্ব আছে। তবে আমার কাছে মনে হয় যে রাজনীতির ভিতরও শুভবুদ্ধির মানুষ আছে। আওয়ামী লীগে বিএনপিতে অনেক ভালো লোক আছে, শুভবুদ্ধির মানুষ আছে যারা দেশের মঙ্গল চান, এবং এই শুভবুদ্ধির জয়টা দরকার। এবং দলগুলোর হাত ধরেই আসলে রাজনীতিটা আদর্শিক সংগ্রাম করে তোলাটা সময়ের দাবি বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব আবু সাঈদ খান। আমরা শেষ করব, যদি কিছু যুক্ত করেন 30 সেকেন্ড। না, আমি একটা জিনিসই যুক্ত করতে চাই, সেটা হলো এই যে ইলিয়াস খান যে স্পেসের কথাটা বলেছে, সেই স্পেসটা আমি অন্যভাবে বলতে চাই। স্পেসটা হলো যে রাজনীতিতে রাজনীতিবিদদের জন্য স্পেস থাকতে হবে, নট ব্যবসায়ী, নট মিলিটারি, নট আমলা। রাজনীতিবিদরা যদি স্পেসটা পায় তাহলে পরেই কিন্তু রাজনীতিটা স্বচ্ছ হতে পারে, গণতন্ত্রটা গতি পেতে পারে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস খান। শেষ করবো আমরা। না, আমি আবু সাঈদ ভাইয়ের কণ্ঠ মিলে বলতে চাই, এখন প্রথমত দরকার হচ্ছে একটা স্বচ্ছ, নিরপেক্ষ, জনসম্পৃক্ত নির্বাচন দিতে হবে। কারণ আমাদের গত নির্বাচনের ব্যাপক প্রশ্ন রয়েছে, 14 সালের নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। সামনে আমার মনে হয় খুব কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। এই নির্বাচন থেকে যেন শুরু হয় যে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচনে পাঠানো নির্বাচনকে যেন আবার নির্বাচনে নিয়ে আসা হয়, সেটি যেন নির্বাচনে রাখা না হয়, সেই দাবি আমি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।